আসসালামু আলাইকুম। আজ ৩০ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন বেনজির, বাংলাদেশ ত্যাগের আশঙ্কা। দেশে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে বলছে ব্যবসায়ী সংগঠন। এবার বিস্তারিত। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এখনও রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। ওই ঘটনায় প্রায় 10 দিন হয়ে গেলেও কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো কিছুই জল্পনা কল্পনার বাইরে নয়। কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল তা রহস্যেই আবৃত রয়েছে। তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ ও হেলিকপ্টারের পাইলটের কল রেকর্ড প্রকাশ্যে এসেছে। গেল ১৯ মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল আরোহীর সংখ্যা ছিল ৯ জন। তাদের মধ্যে ২ জন দেহরক্ষীও ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসির হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা, তখন ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারীরা। এ নিয়ে রহস্য দানা বাঁধলে আসল রহস্য উদ্ঘাটন করে সোশ্যাল মিডিয়া। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, রাইসির মৃত্যুর ৪ দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়া রহস্যের উন্মোচন ঘটে। এদিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসির শেষকৃত্যের অনুষ্ঠানে ওই দেহরক্ষী জাভেদ মাহরা বহলকে দেখা যায়। জানা যায়, একেবারে শেষ মুহূর্তে জাভেদের বস মেহেদি মোসাভি তাকে রাইসির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন। আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাভেদ। কিন্তু রহস্য বাড়ছে মোসাভিকে নিয়ে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাভির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো সে আর ফিরবে না। তিনি বলেন, আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ ফিরে এসে ২০ মিনিট অবস্থান করে, আবার গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে ১০ মিনিট ছিল মোসাভি। তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খান রাইসির এই দেহরক্ষী। মোসাভির বাবার ভাষায়, ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম। এই দেহরক্ষীরা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। এই বাহিনীর বিশেষ ইউনিট সেপাহ আনসার আল মাহদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে, সেগুলো আবার লোকেশন ট্র্যাকার হিসেবে ব্যবহার হয়ে থাকে। মোসাভির কাছেও এমন একটি ফোন থাকার কথা ছিল, কিন্তু তারপরও রাইসি সহ অন্যদের খুঁজে বের করতে 16 ঘন্টা লেগে যায়। তবে রাইসির জানা যায়, যে দৃশ্য দেখা গেছে তাতে ইরানের শীর্ষ নেতৃত্ব সেপাহকে সন্দেহের দৃষ্টিতে দেখে না বলেই মনে হয়েছে। কেননা এদিন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পেছনে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যেই 2/3 ছিল সেপাহর দেহরক্ষী। ধারণা করা হয় শত্রুপক্ষের সরকার যেন রাইসিকে খুঁজে না পায়, তাই ওই ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল। তাই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বেঁচে থাকা একজন পাইলটের ফোন দিয়ে যোগাযোগ করা হয়। এদিকে নিউ আরব নিউজ জানিয়েছে, হেলিকপ্টার থেকে করা শেষ ফোন কলের রেকর্ড সম্প্রচার করে ইরানের টেলিভিশন। সেখানে হেলিকপ্টার পাইলট তাহের মোস্তফা উই ও ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের মধ্যে কথোপকথন শোনা যায়। যদিও অডিওতে কেবল মেহরাবিয়ানকেই কথা বলতে শোনা যায়। সেখানে তিনি পাইলটকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি ঠিক আছো? বাকিরা কোথায়? তুমি কি একা? পরস্পর বিরোধী এসব ঘটনা রাইসির মৃত্যু নিয়ে বিভিন্ন তত্ত্বের জন্ম দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন। কারণ রাইসির নিজের অবস্থান IRGC ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুবই সুসংহত করেছিলেন। তাই তার শূন্যতা পূরণ করতে ইরানের শীর্ষ নেতৃত্বকে খাবি খেতে হতে পারে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তাঁর পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুদকের দেয়া তথ্যের ভিত্তিতে গত 23 মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি। তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানিয়েছে, পরিবার নিয়ে বেনজির দুবাইয়ে অবস্থান করছেন।
বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। তিনি বলেন, এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব। বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুরো বিষয়টি আরও পরিষ্কার করে বলেন, ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক, ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশ দিতে পারেন। এরকম ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম অর্থ পাচার, মানি লন্ডারিং সহ এ ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। গতকাল তিনি ওই জাতীয় দৈনিককে বলেন, দুর্নীতিবাজরা আগেই টাকা সরিয়ে ফেলে, এটাই স্বাভাবিক। বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটি নিয়ন্ত্রণ করা কঠিন, তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, বেনজির আহমেদ একদিনে বেনজির হননি, তাকে পুলিশের আইজি, র্যাবের ডিজি এ সরকারই বানিয়েছে। হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর। আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, চাকরি জীবনের শেষ 2 বছরে অর্থাৎ আইজিপি থাকাকালেই পরিবারের সদস্যদের নামে 466 বিঘা জমি কেনেন বেনজির। 19টি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরোদস্তুর ব্যবসায়ী পরিবার। আইজিপি পদটি যেন তার কাছে হয়ে ওঠে আলাদিনের চেরাগ। জামানত হারিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের 15% অর্থাৎ 11,284 ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র 4,610 ভোট। বুধবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে বিষয়টি জানা গেছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে উপজেলার 71টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারি। ঘোষিত ফলাফলে দেখা যায়, কোম্পানিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন 48,022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাদল পেয়েছেন 18,678 ভোট। সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন টেলিফোন প্রতীকে 4,610টি ভোট পেয়ে তৃতীয় হন। আর মোটরসাইকেল প্রতীকে ওমর আলী 1,482 ভোট পেয়ে জামানত হারান। নির্বাচনী বিধি অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের অনুকূলে 1 লাখ টাকা জমা দিতে হয়, আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য 75,000 টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের 15% ভোট যদি কোনো প্রার্থী না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই বিধি অনুযায়ী শাহাদাত হোসেনকে জামানত রক্ষার জন্য পেতে হতো ন্যূনতম 11,284 ভোট। দেশে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে। শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে এক জরিপে 2023-24 সময়কালে বাংলাদেশে ব্যবসা পরিবেশ সূচকে স্কোর দাঁড়িয়েছে 100 এর মধ্যে 58.75, যা 2022-23 সময়কালে 61.95 ছিল। বৃহস্পতিবার MCCIর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্যবসা পরিবেশে সূচক তৈরিতে এবার 11টি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে 10টি গতবারের সূচকে ছিল। 10টির মধ্যে 7টিতে এবার অবনতি হয়েছে। এগুলো হলো ব্যবসা শুরু করা, অবকাঠামো, শ্রমবিধি বিধান, রেগুলেটরি তথ্যের সহজলভ্যতা, বিরোধ নিষ্পত্তি, অর্থায়ন পাওয়া এবং কর পরিশোধ। অন্যদিকে প্রযুক্তি গ্রহণ, জমির প্রাপ্যতা ও বাণিজ্য প্রক্রিয়ার সহজীকরণ মানদণ্ডে উন্নীত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর ব্যবসার পরিবেশের উন্নতিতে উল্লেখযোগ্য সংস্কার আনা হয়নি।
আগের বছরের চেয়ে এবার স্কোর কমে যাওয়ার কারণ হচ্ছে রাজস্ব আয় বাড়াতে কর কর্তৃপক্ষ থেকে ক্রমবর্ধমান চাপ, উচ্চ মূল্যস্ফীতি, আমদানি নিয়ন্ত্রণ, সুদহার বৃদ্ধি, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময়ই বলে থাকি যে তাকে বিশ্বাস করে ভুল করেছি, কিন্তু এই কথাটা আমরা কেন বলবো? কাউকে একচ্ছত্রভাবে বা নিরঙ্কুশভাবে বিশ্বাস করার যেমন প্রয়োজন নেই, ঠিক তেমনি অবিশ্বাসেরও প্রয়োজন নেই। তাহলে বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে কি দোলাচলতায় থাকবো আমরা? না, আপনি যদি প্রফেশনাল বা পেশাদার থাকেন তাহলে সেটাই হবে যৌক্তিক বিষয়। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে পেশাদার থাকার অর্থ হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন, সেটা হোক অর্থনৈতিক সম্পর্ক অথবা ব্যক্তিগত সম্পর্ক। তখন আর আপনাকে আফসোস করতে হবে না। সেই জন্য আসুন বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই আমরা পেশাদারিত্ব বজায় রাখি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আফগানিস্তানের তালেবান শাসকরা জুন মাসের 30 তারিখে দোহায় জাতিসংঘ আয়োজিত বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। এই বৈঠকের লক্ষ্য হচ্ছে বহু সংকটের সম্মুখীন এ দেশটির সাথে বিশ্বের সম্পৃক্ততাতে সহায়তা করা এবং সমন্বয় সাধন করা। বুধবারের এই ঘোষণার 1 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কূটনীতিক কাবুল সফর করেন এবং বর্তমান এই কর্তৃপক্ষকে আফগানিস্তান বিষয়ক বিশেষ দূতদের এই দুদিনব্যাপী সম্মেলনে যোগ দিতে অগ্রিম আমন্ত্রণ জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের সাথে আরও একত্রিত হয়ে সমন্বয়ের সাথে এবং কাঠামোর মধ্য দিয়ে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই প্রক্রিয়া 2023 সালের মে মাসে শুরু করেন। তারপর থেকে কাতারের রাজধানীতে আফগানিস্তানকে কেন্দ্র করে এটি হবে তৃতীয় আন্তর্জাতিক আয়োজন। তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ পদস্থ কর্মকর্তা জাকির জালালি আফগান রাজধানীতে তার অধস্তনদের উদ্দেশ্যে দেয়া মূল ভাষণে বলেন, দোহায় ইসলামিক আমিরাতের প্রতিনিধিরা মূল আলোচনায় অংশ নেবেন। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার এক্সে তার বিস্তারিত মন্তব্য পোস্ট করেন। জালালি বলেন, দোহা 3 বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে ঘোষণা করা হবে। আগের 2টি বৈঠকে যোগ না দেওয়ার তালেবানের সিদ্ধান্তকে তিনি এই বলে সমর্থন করেন যে কাবুলের জন্য কোনো রকম প্রতীকী অংশগ্রহণ হতো অনর্থক, কারণ আয়োজকরা আলোচ্য সূচি সম্পর্কে আপত্তি নিরসন করতে এবং শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। রাজনীতি ও শান্তি বিষয়ক যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি রোজম্যারি ডিকার্ডো 18 থেকে 21 মে আফগানিস্তান সফর করেন। তিনি সেখানে অন্যদের মধ্যে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে 30 জুনের বৈঠক নিয়ে আলোচনা করেন। দোহায় দ্বিতীয় বৈঠকের আগে তালেবান জাতিসংঘের কাছে জানতে চেয়েছিল যে তাদের প্রতিনিধিদেরই যেন সে দেশের একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে গ্রহণ করা হয়। এর মানে আফগান নাগরিক সমাজের সক্রিয়বাদীরা এবং বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা সেখানে যেন উপস্থিত না থাকে। তবে গুতেরেস দ্বিতীয় দোহা বৈঠকের শেষে সংবাদদাতাদের অবহিত করতে গিয়ে তালেবানের শর্তগুলি প্রত্যাখ্যান করেন। তবে এই সমালোচনার জবাবে জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সংবাদদাতাদের বলেন যে তাদের সংগঠন তালেবানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছে, কারণ তারাই আফগানিস্তানের প্রকৃত কর্তৃপক্ষ। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে নাৎসিদের সাথে তুলনা করেছেন। সেই সঙ্গে গাজায় নৃশংসতার বিষয়ে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে ইসরায়েলি শাসনের পতনের শঙ্কা করেছেন তিনি। সৈয়দ হাসান নাসরুল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসিদের সঙ্গে ইসরায়েলি শাসনের তুলনা করে বলেন, গাজা ইস্যুতে ক্রমবর্ধমান জনবিক্ষোভের কারণে তাদের টেকার সম্ভাবনা কম। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় এসব কথা বলেন নাসরুল্লাহ। তিনি বলেন, আমি এই অঞ্চলে এই নাৎসি শাসনের কোনো ভবিষ্যৎ দেখছি না। নাসরুল্লাহ বলেন, সর্বশেষ গাজার রাফাহ শহরে শরণার্থীদের তাঁবুতে ইসরায়েলিদের নির্মম বোমাবর্ষণ কেবল এটির পতন এবং বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে যে ইসরায়েলিরা নাৎসিদের চেয়েও খারাপ, যারা ইউরোপ জুড়ে জঘন্য অপরাধ করেছে।
দখলকারী শাসনের বিবেক বা নৈতিক নীতির অভাব রয়েছে এবং এটি নাৎসিদের চেয়েও খারাপ বলেন হিজবুল্লাহ নেতা। এর আগে রোববার গভীর রাতে রাফায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এমনকি বিস্ফোরণে ক্যাম্পে আগুন ধরে গেলে অনেকে পুড়ে মারা যান। এর প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আদালতের আদেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও মিশর সীমান্তের মধ্যকার কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন এবং এটি ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। এই অঞ্চলটি দখলে নেয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের ওপর কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পেল ইসরায়েল। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ড এবং মিশরের মধ্যে সীমান্ত বরাবর অবস্থিত একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দেশটির সেনাবাহিনী বুধবার জানিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের ওপর কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করল ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী সরু ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। মিশর এবং গাজার মধ্যে অবস্থিত এই বাফার জোনটি 1979 সালের ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ভাষণে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে আমাদের বাহিনী ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। ওই মুখপাত্র বলেছেন, সেখানে তারা এমন 20টির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত। যদিও মিশরীয় টেলিভিশনে একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে। মূলত ইসরায়েলের ঘোষণাটি এমন সময় এলো যখন মিশরের সাথে উত্তেজনা আরও তীব্র হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।